হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিজিক্স। থার্ড সেমিস্টারের জন্য যেই সমস্ত লেখচিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোই আজকে করানো হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। আর কিভাবে পড়লে 35-এর মধ্যে 35 পাওয়া যাবে, কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো স্টেপ বাই স্টেপ এই ভিডিওর শেষে বলা হবে, যার জন্য লেখা আছে ডিসক্রিপশন। মানে ডিসক্রিপশনে সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে যেগুলো ভালোভাবে করলে 35-এর মধ্যে 35 পাওয়া যাবে থার্ড সেমিস্টারে। ওকে, তো আমরা ডিরেক্ট প্রথমে আগে লেখচিত্রেই চলে আসছি। আমি এখানে চ্যাপ্টারের নাম লিখে দিয়েছি, সেই চ্যাপ্টার থেকে কোন কোন লেখচিত্রগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমরা সেগুলো একটু দেখে নেব। দেখো, তড়িৎক্ষেত্র চ্যাপ্টার থেকে যে লেখচিত্রটা আমরা করব সেটা হচ্ছে বিন্দু আধানের জন্য তড়িৎক্ষেত্র ই বনাম দূরত্ব আর এর লেখচিত্র। আমরা জানি যে কোনো বিন্দু আধান মনে করো কিউ, এখান থেকে আর দূরত্বে তড়িৎক্ষেত্র কত হয়, ই সমান কি 1/4 এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। হ্যাঁ কি না? এর মানে কি ই আর দূরত্ব কীভাবে ভ্যারি করছে, ই সমানুপাতিক 1/r স্কোয়ার। তাহলে এর লেখচিত্র কেমন হবে চলো দেখা যাক। অবশ্যই এমসিকিউ মানে কি অপশান থাকবে, তো আমি অপশানে আসছি না, ডিরেক্ট উত্তরটাই লিখে দিচ্ছি। ওকে, আমি এখানে যতগুলো গ্রাফ আঁকবো অপশানে যাব না, ডিরেক্ট আনসারটা লিখে দেবো, তোমরা সে তখন অপশান থেকে দেখে নেবে যে কোনটা মিলছে। দেখো, ই এর সাথে আর তো ব্যস্তানুপাতিক, আবার স্কোয়ারের ব্যস্তানুপাতিক, মানে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে কী পাবে, হ্রাস পাবে। এটা হবে লেখচিত্র। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। অসীমে গিয়ে কত হয়ে যাবে, 0। আচ্ছা, আমি তাহলে এটা লেখচিত্র হয়ে গেল। নেক্সট আমি লেখচিত্রটাকে একটু মডিফাই করছি। মানে কেমন, আচ্ছা দেখে নাও। যদি কোয়েশ্চেনে এরকম থাকতো তড়িৎক্ষেত্র বনাম 1/r স্কোয়ারের লেখচিত্র, তাহলে কী হতো একটু ভাবো তো। ই আর 1/r স্কোয়ার, মানে এখানে আর এর জায়গায় আমি কী লিখতাম, 1/r স্কোয়ার। তাহলে বলো লেখচিত্র কেমন হবে। আচ্ছা এটা থাক, বলো এই লেখচিত্রটা কী হবে, একটু নিজেরা পজ করে একটু ভাবো। ই আর 1/r স্কোয়ারের লেখচিত্র ভাবো দেখি, নিজেরা একটু ভাবো কী হতে পারে, ভেবে দেখো। করা যাক তাহলে। আচ্ছা ভালো করে দেখো, এবার লেখচিত্র ই আর 1/r স্কোয়ার, তাহলে 1/r স্কোয়ারটাকে এখানে এক্স ভাববো, আর ইটা তো ওয়াই আছে, তাহলে ইটা হচ্ছে ওয়াই। বুঝতে পারলাম তো? ভালো করে দেখো, আমরা কি চাইলে এরকম লিখতে পারি না 1/r স্কোয়ার, তাই তো? তাহলে ই আর 1/r স্কোয়ারের পরস্পরের কি সমানুপাতিক। বুঝতে পারলাম কি পারলাম না? ই আর 1/r স্কোয়ার সমানুপাতিক। ওকে, বা এইভাবে ভাবতে পারো। চলো এটাকে আরও এইভাবে লিখছি, তাহলে আরও বেশি বেটার বুঝতে পারবে। আমি চাইলে কি এরকম লিখতে পারি, দেখো তো, ই সমান কি কিউ বাই 4 এপসাইলন নট ইন্টু কি 1/r স্কোয়ার। হ্যাঁ কি না? দেখো এটাকে পাশে লিখলাম, তাহলে ইটাকে ওয়াই ভাবছি যেহেতু ওয়াই অ্যাক্সিসে আছে, এটাকে এম ভাবো নতি, আর এক্স এটা 1/r স্কোয়ার এক্সে আছে, তাহলে ওয়াই সমান কী হলো এম এক্স। তো কী হয়, মূলবিন্দুগামী সরলরেখা। বুঝতে পারলাম কি পারলাম না? তার কারণটা কি, এখানে আমি ই আর আর এর লেখচিত্র আঁকছি না, ই বাই 1/r স্কোয়ার, ই এর সাথে 1/r স্কোয়ার। তাহলে এখানে 1/r স্কোয়ারটাকে আমাকে কী ভাবতে হবে, এক্স ভাবতে হবে, এটাই এক্স এখানে। ঠিক আছে, তাহলে মূলবিন্দুগামী সরলরেখা। নেক্সট দেখো কি বলছে, মেটাই। ওকে, নেক্সট একটা দেখো কি বলা হচ্ছে। আহিত ফাঁপা পরিবাহী গোলকের জন্য তড়িৎক্ষেত্র বনাম কেন্দ্র থেকে দূরত্বের লেখচিত্র। চলো ট্রাই করা যাক। আহিত ফাঁপা, ঠিক আছে, সামথিং এরকম, ই আর আর কেন্দ্র থেকে লেখচিত্র। চলো এখানে একটা ফাঁপা পরিবাহী এঁকে দিলাম। ওকে, আহিত, চলো প্লাস বা মাইনাস কিছু আদান আহিত আছে, সেটা ভেবে লাভ নেই, যা আছে আছে। তো আমাদের এটা জানা আছে যে যে কোনো আহিত পরিবাহীর ভেতরে ক্ষেত্রপ্রাবল্য কত হয়, 0। তার মানে কি, তার মানে আমরা বলতে পারি যে কেন্দ্র থেকে পৃষ্ঠের আগে পর্যন্ত, জাস্ট আগে পর্যন্ত ক্ষেত্রপ্রাবল্য 0, আর ব্যাসার্ধ আর ধরলাম, আর স্মল আরটা যে কোনো ডিস্টেন্স। হ্যাঁ কি না? তো যতক্ষণ আরটা ক্যাপিটাল আর এর ছোটো ছিল, মানে ভেতরে ছিল, মানে 0। পৃষ্ঠে কত হয় বলো, পৃষ্ঠে আমরা জানি ই সমান কত 1/4 এপসাইলন নট কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটা হচ্ছে পৃষ্ঠে এখানে। আর যে কোনো দূরত্ব বাইরে, বাইরে ই সমান কী হয় 1/4 এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। হ্যাঁ কি না? তো ভালো করে ভেবে দেখো,
তাহলে এটাকে আমরা পৃষ্ঠ ভেবে নিচ্ছি, এটাকে ক্যাপিটাল আর লিখে দিলাম। ক্যাপিটাল আরটা কি এখানে? ব্যাসার্ধ। ওকে, তাহলে ব্যাসার্ধ কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত কি হবে বলো? 0। তাহলে এটা কেন্দ্র ভাবো। ওকে, দেখো ব্যাসার্ধর আগে পর্যন্ত 0, ব্যাসার্ধে কিছু একটা মান পাবো, হ্যাঁ কি না? কত মান পাবো এটা? তারপর যেমন যেমন দূরত্ব বাড়বে আর বাড়বে, যেমন যেমন আর বাড়বে তেমন তেমন ই কী হবে? কমবে। তাহলে এরপরে আবার ই কমতে শুরু করবে। বুঝতে পারলাম কি পারলাম না? এইরকম একটা লেখচিত্র হবে। আর একবার বলি, এটা কেন্দ্র, কেন্দ্র থেকে পৃষ্ঠের আগে পর্যন্ত কোনো কিছুই নেই, মানে ক্ষেত্র প্রাবল্য কত? 0। তারপরে পৃষ্ঠে কত? সব থেকে ম্যাক্সিমাম মান, কিছু একটা নির্দিষ্ট মান, যেমন যেমন দূরত্ব বাড়বে তেমন তেমন ই কমছে। এই হচ্ছে লেখচিত্র। বুঝতে পারলাম? নেক্সট চলে আসছি তড়িৎ বিভব। যেহেতু সেম একটা আছে তার জন্য আমরা এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা 3 নম্বর লেখচিত্র। তড়িৎ বিভব সেম, আয়ত পরিবাহী গোলকের জন্য তড়িৎ বিভব করে দিলাম। তড়িৎ বিভব ভি বনাম কেন্দ্র থেকে দূরত্ব। চলো পজ করে ট্রাই করো দেখি, পজ করে ট্রাই করা যাক যে এটা কী হবে, এই ই আর আর এর লেখচিত্র কেমন হবে। চলো এটা করো, ভি আর আর এর লেখচিত্র, কেন্দ্র থেকে দূরত্ব, এটা ভি, এটা কেন্দ্র, বলো কি হয়। এটা একটা গোলক, এটা ব্যাসার্ধ আর, আর দূরত্ব স্মল আর, যা ধরবে ধরো যে কোনো একটা পয়েন্ট। তো বিভবের ক্ষেত্রে একটু মনে করার চেষ্টা করো। আমরা জানি পৃষ্ঠে যা বিভব হয় ভেতরেও সেম একই বিভব হয়। তো পৃষ্ঠে ধরে নিলাম বোঝানোর জন্য 10 ভোল্ট, তাহলে ভেতরেও কত হবে? 10 10 10। তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত 10ই থাকবে, সেম টু সেম। একটা উদাহরণ ধরলাম, তার মানে এটা যদি ক্যাপিটাল আর হয় মানে ব্যাসার্ধ, তাহলে ভেবে দেখো এটা কেন্দ্র, কেন্দ্রে 10 ভোল্ট, চলো এটাকে 10 ভেবে নিলাম, মানে একটা নির্দিষ্ট মান। তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত কি থাকবে? 10ই তো থাকবে। তারপরে পৃষ্ঠের পরে কি ফর্মুলা? সেম টু সেম, কিউ বাই স্মল আর, আর এখানে ক্যাপিটাল আর ছিল। তাহলে কি পৃষ্ঠের পর আবার কি দূরত্ব বৃদ্ধির সাথে সাথে আবার ই কি হতে থাকবে? কমতে থাকবে। তাহলে আবার কমতে থাকবে। বুঝতে পারলাম কি পারলাম না? এই হবে লেখচিত্র। বুঝতে পারলাম? কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত কনস্ট্যান্ট, তারপরে হ্রাস পেতে থাকবে। ওকে, সরি ই লিখে দিয়েছি, এটা ভি হবে। এখানে ভি ভ্যারিজেস 1/r, কোথায়? পৃষ্ঠের বাইরে। পৃষ্ঠে যা হয় ভেতরে সেম হয়, তো পৃষ্ঠের ভেতরে সেম, তারপরে হ্রাস পেতে থাকলো। বুঝতে পারলাম? এই হচ্ছে লেখচিত্র। ওকে, বা নেক্সট চ্যাপ্টারে চলে আসছি, আগে এটুকু করে নাও। ধারকত্ব ও ধারক থেকে দেখো এই গ্রাফগুলো কি বলছে। কোনো ধারকের ধারকত্ব সি, আহিত অবস্থায় আধান কিউ, বিভব বি এবং সঞ্চিত শক্তি ইউ, কিউ ভি। এবার এই লেখচিত্রগুলো অঙ্কন করতে হবে। আমরা 3 পর্যন্ত করলাম, 4 নম্বর কী লেখচিত্র বলছে? কিউ ভি লেখচিত্র। কখন? যখন সি ধ্রুবক। তাহলে বলো তো কিউ ভি আর সি এর মধ্যে কী সম্পর্ক আমরা কি জানি? তাহলে এটা 1 নম্বর রাখছি, ঠিক আছে, 1 নম্বরেরটা। তাহলে কিউ সমান আমরা কি জানি বলো? সি ভি, হ্যাঁ কি না? কার কার মধ্যে লেখচিত্র? কিউ আর ভি। তাহলে কিউটাকে কী ভাবতে পারি? ওয়াই, আর ভিটাকে কি? এক্স, আর এটাকে এম ভাবো। তাহলে ওয়াই সমান এম এক্স, মানে কি? মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে বুঝতে পারলাম। তাহলে কিউ আর ভি এর লেখচিত্র কী হবে? কিউ ভি, যেহেতু সি কনস্ট্যান্ট, কিউ ভ্যারিজেস ভি, মানে বুঝতে পারলাম। যেটা প্রথমে বলবে সেটাকে সবসময় ওয়াই রাখবা, আর পরেরটাকে এক্সে। 2 নম্বর কী বলছে? কিউ ভি লেখচিত্র যখন ইউ ধ্রুবক, তাহলে ইউ আর কিউ এর মধ্যে কী সম্পর্ক? আচ্ছা 2 মানে এটা 4, সরি, আর এটা 5। বলো ইউ সমান কি জানি? হাফ কিউ ভি, হ্যাঁ কি না? ওকে, এটা আমাদের জানা আছে। এবার কি বলেছে? কিউ লেখচিত্র কিউ আর ভি, মানে এটা এক্স ওয়াই ভাবো, আর এটা কি? ইউটা ধ্রুবক, তাহলে দুইটাকে নিয়ে যাও, তবু ধ্রুবকই হবে। সুতরাং কি দুটো জিনিসের গুণফল কী হয়ে গেল? ধ্রুবক। ওকে, তো দুটো জিনিসের গুণফল ধ্রুবক হয়ে গেলে লেখচিত্র কেমন হয়? ক্লাস 10th বয়লের সূত্র, পিভি সমান ধ্রুবক, আমরা জানি কি হয়? পরাবৃত্ত, হ্যাঁ কি না? তাহলে কিউ আর ভি এর লেখচিত্র এরকম হবে। বুঝতে পারলাম, হ্যাঁ কি না? অপশন দেওয়া থাকবে, আমি ডিরেক্ট উত্তরটা লিখছি। তাহলে 6 নম্বর, ইউ আর ভি এর লেখচিত্র যখন সি ধ্রুবক, ইউ ভি আর সি এর মধ্যে কী সম্পর্ক? ইউ সমান কি? হাফ সি ভি স্কোয়ার। তাহলে কার কার মধ্যে লেখচিত্র? ইউ আর ভি। তাহলে ইউটা হচ্ছে ওয়াই, আর ভিটা কি? এক্স। তাহলে ওয়াই সামথিং কিছু একটা আছে, ওয়াই সামথিং এক্স স্কোয়ার, মানে কি? কিসের লেখচিত্র বলো? এক পাশে পাওয়ারে 1 আর এক পাশে পাওয়ারে স্কোয়ার, তাহলে কী হবে? অধিবৃত্ত। বুঝতে পারলাম, হ্যাঁ কি না? কারণ ওয়াই ভ্যারিজেস কী হচ্ছে? এক্স স্কোয়ার হচ্ছে না, ইউ ভ্যারিজেস ভি স্কোয়ার, মানে ওয়াই ভ্যারিজেস এক্স স্কোয়ার, মানে কী হলো? লেখো অধিবৃত্ত। অধিবৃত্ত মানে কি? মনে রাখবা, অধিবৃত্ত কখন, সরল রেখা কখন, আর পরাবৃত্ত কখন, কারণ বেশিরভাগ এই 3টে ইউজ হয়। দেখো এখানে লেখা আছে, যদি 2 পাশে এক্স ওয়াই হয়, ঠিক আছে, আমি এইভাবে লিখে দিচ্ছি, দেখে নাও।
কিউ আর ভি এর মধ্যে সম্পর্ক সি ধ্রুবক, তাহলে কিউ ভ্যারিজেস ভি। ওকে, কিউ ভি ধ্রুবক। তো মনে রাখবা দুই পাশে কিউ আর ভি আর উভয়ের পাওয়ারে 1, তাহলে মূলবিন্দুগামী সরল রেখা বা সিম্পলি সরল রেখা মনে রাখো। নেক্সট, ঠিক আছে, দুটো জিনিসের গুণফল 0। ওকে, দুটো জিনিসের গুণফল কি 0, যদি এইরকম হয় তাহলে কি পরাবৃত্ত। 3 নম্বর, এক পাশে এক্স এক পাশে ওয়াই, একটার পাওয়ারে 1 একটার পাওয়ারে 2, যদি এইরকম হয় তাহলে কি মনে রাখবা অধিবৃত্ত। এই 3টা বেশি মনে রাখে, এটাই কাজে লাগে। এক্স যদি ওয়াইও স্কোয়ার হতো, এক্স 1 হতো তবুও অধিবৃত্তে হতো, কিন্তু প্রকৃতিটা আলাদা হতো। দেখো এবার শোনো, কার কার মধ্যে লেখচিত্র, ইউ আর কি ভি স্কোয়ার, হ্যাঁ কি না, ইউ ওয়াই এ আর ভি এক্স এ, ইউ ভি স্কোয়ার। তাহলে ইউ ভি লেখচিত্র কেমন হবে দেখো। তো অধিবৃত্ত দুটো টাইপসের হয়, একটা ওয়াইয়ের দিকে চলে যায়, একটা এক্সের দিকে। তো কোন দিকে যাবে দেখো, যার পাওয়ারে 1 সেই দিকে যাবে। এখানে ওয়াইয়ের পাওয়ারে 1, ইউটা ওয়াই অ্যাক্সিসে ওয়াইয়ের পাওয়ারে 1, তাহলে ওয়াইয়ের দিকে যাবে, মানে ইউ এর দিকে যাবে। এটা হবে লেখচিত্র। বুঝতে পারলাম হ্যাঁ কি না, অধিবৃত্ত। তাহলে এটা অধিবৃত্ত, সে লিখে দিও ভাষা দিয়ে, মানে প্রয়োজন নেই যে জেনে রাখো জাস্ট, কারণ অপশান তো দেওয়া থাকবে। এটা কি পরাবৃত্ত, আর এটা তো মূল বিন্দুগামী সরলরেখা, বলার কোনো কিছুই নেই। তাহলে কখন অধিবৃত্ত কখন পরাবৃত্ত বুঝতে পারলাম, এই হচ্ছে বিষয়। ওকে, নেক্সট চ্যাপ্টারে চলে আসছি, দেখে নাও। তড়িৎ প্রবাহ ওহমের সূত্র থেকে একটু দেখে নাও কি বলছে। প্রথম কোয়েশ্চেন, মানে 7 নম্বর, আগেরটা 6 নম্বর ছিল। কোনটি ওহমীয় পরিবাহীকে নির্দেশ করে? ওহমীয় পরিবাহী মানে কি, যারা ওহমের সূত্র মেনে চলে, মানে ভি সমান কি আই আর মেনে চলে। তাহলে আই সমান কি হবে বলো, ভি বাই আর, হ্যাঁ কি না। তো আমরা চাইলে এটাকে এরকম লিখতেই তো পারি। তাহলে আই আর ভি কি পরস্পর সমানুপাতিক, ঠিক আছে, লিখতে পারি হ্যাঁ কি না। তাহলে মূল বিন্দুগামী কি সরল রেখা, এটা হবে। বুঝতে পারলাম তাহলে, ক্লিয়ার। এবার শোনো, এই কোয়েশ্চেনটা যদি কেমন থাকতো, ওহমীয় জায়গায় অর্ধপরিবাহী থাকতো, তাহলে বলো কোনটা হতো। এটা মনে রাখবো না, আচ্ছা উষ্ণতার সাথে আসছি, আমি চেঞ্জ করছি, এখানে উষ্ণতা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, উষ্ণতা। ওকে, আর এখানে 1 সেকেন্ড, আমি একটু উষ্ণতার সাথে একটু চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, এখানে কোয়েশ্চেনটা আছে কি, ওকে চলো। উষ্ণতার সাথে রোধ, যদি এই কোয়েশ্চেনটা চাইতো, দেখো কোনটি অর্ধপরিবাহীকে নির্দেশ করে, এই কোয়েশ্চেনটা দেওয়া আছে, কিন্তু এখানে রোধের সাথে উষ্ণতা, মানে আর রোধের জায়গায় রোধাঙ্কও বলতে পারে, মনে রাখিও। ওকে, রোধের জায়গায় রোধাঙ্কও বলতে পারে, মানে আরও দিতে পারে রো দিতে পারে, সে যাই বলো, আর বা রো, আরও দিতে পারে রো দিতে পারে, আর বা রো, আর রো, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিবে ওয়াইয়ে, আর এক্সে দিয়ে দিবে উষ্ণতা, টিটা এখানে উষ্ণতা হয়েছে, বলো এরকম একটা লেখচিত্র দিয়ে দিবে, ঠিক আছে। অর্ধপরিবাহী, তো মনে রাখবো অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়, এটা হবে তখন। ওকে, আর যদি পরিবাহী বলে, অর্ধপরিবাহীর জায়গায় যদি পরিবাহী বলে, তাহলে উত্তর কোনটা হবে, উষ্ণতার সাথে কি রোধ বৃদ্ধি পায়, এটা হবে। বুঝতে পারলাম হ্যাঁ কি না। তো এই কোয়েশ্চেনটা একসাথে কীভাবে চাই একটু শুনে রাখো, আমি একসাথে লিখে দিচ্ছি, মেটাই। ওকে, তোমাকে এই কোয়েশ্চেনটা এইভাবে দিয়ে দেয়, কেমন একটু বলে দিই, তোমাকে ডিরেক্ট এইভাবে দিয়ে দেবে, এরকম একটা গ্রাফ দিয়ে দেবে। ওকে, এরকম একটা গ্রাফ, এরকম একটা গ্রাফ, মনে করো এটা এ বলে দিল, এটা বি বলে দিল, এবার অপশান থাকবে, এ পাশে রোধ বা রোধাঙ্ক কিছু বলে দেবে, এ পাশে উষ্ণতা। তোমাকে কোয়েশ্চেন বলবে এ বি, এ হলো পরিবাহী, বি হলো অর্ধপরিবাহী, বি হলো পরিবাহী অর্ধপরিবাহী, দুটোই পরিবাহী দুটোই অর্ধপরিবাহী, এইভাবে কোয়েশ্চেন চাইবে, ঠিক আছে। তাহলে বলো কোনটা কি হবে। উষ্ণতা বৃদ্ধির সাথে রোধ বৃদ্ধি পাচ্ছে, কার হয় পরিবাহী, তাহলে এটা হয়ে গেল পরিবাহী, এ পদার্থটা কি হবে পরিবাহী। বি উষ্ণতা বৃদ্ধির সাথে রোধ হ্রাস পাচ্ছে, বি হবে অর্ধপরিবাহী। আশা করছি এই জিনিসটা এইভাবে মনে রাখবা। তো এইভাবে গ্রাফ হিসাবে চেয়ে নেয়। বুঝতে পারলাম কি পারলাম না। উষ্ণতা বৃদ্ধি রোধ বৃদ্ধি পরিবাহী, উষ্ণতা হ্রাস বৃদ্ধি রোধ হ্রাস অর্ধপরিবাহী। ওকে, নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। এই কোয়েশ্চেনটা নিট 2017 এসেছিল।
ই তড়িৎচালক বল আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি তড়িৎ কোষকে একটি পরিবর্তনশীল বাহ্যিক রোধ আর এর দুই প্রান্তের সঙ্গে যুক্ত করা হলো। কোষের প্রান্তীয় বিভব প্রভেদ আর ভি, আর এর সাপেক্ষে ভি পরিবর্তনের লেখচিত্র হলো। এই চারটা অপশন দেওয়া আছে, বলো কোনটা হবে একটু ভেবে দেখো। চিত্র সেটাই যেটা তোমরা জেনে এসছো, এটা রোধ, পরিবর্তনশীল রোধ, কিন্তু এটা একটা তড়িৎ, দুই প্রান্তের বিভব প্রভেদ ভি বলে দিয়েছে, ঠিক আছে। তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ আর, এ আর এর আরটা পরিবর্তনশীল, পরিবর্তনশীল মানে একটা অ্যারো দিয়ে কেটে দাও, মানে রোধের মানটা পরিবর্তনশীল, ঠিক আছে, আমরা পরিবর্তন করতে পারবো। আর যখন শুধু এই সাইনটা থাকবে না, মানে পরিবর্তনশীল নয়, একটা ফিক্সড মান 10 ওহম বা 20 ওহম বা 30 ওহম, আর এটা মানে আমরা চেঞ্জ করতে পারবো 10, 20, 30 নিজের ইচ্ছে মতো, ওকে, এটা রেঞ্জ থাকবে। তাহলে বলো ভি এর সাথে, মানে আর এর দুই প্রান্তের সাথে আর এর, মানে ভি এর পরিবর্তন আর এর সাথে, চলো কি হবে বলো। ভি সমান কি আই আর, আই মানে কি জানা আছে, ই বাই কি হয় আর প্লাস আর ইন্টু আর, আর দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে ই বাই, তাহলে কোথায় চলে যাবে আর, বলো নিচে চলে গেল। এগুলো সব ফর্মুলা আমাদের জানা আছে, ভি সমান আই আর এর দুই প্রান্তের বিভব প্রভেদ জানা আছে, আই সমান ই বাই আর প্লাস আর হয় জানা আছে, সব তড়িৎ প্রবাহ ওহমের সূত্র পড়ে এসেছি, ঠিক আছে। এবার কাজ করো, আর দিয়ে ডিভাইড করো, তো এটাকে আর বাই আর 1 হয়ে গেল, ব্যাস এই হচ্ছে টোটাল গল্প। তাহলে ভি সমান কী পেলাম, ই বাই 1 প্লাস আর প্লাস আর। এবার চলো কাজ করি। 1 নম্বর কেস, প্রথম কেস, আর কে 0 ধরো, বলো আর যদি 0 হয় ভি কী হবে ভাবো, আর এর মান 0, তো সামথিং বাই 0 মানে কি ইনফাইনাইট, তাহলে কি আসবে বলো তো, ই বাই 1 প্লাস ইনফাইনাইট, আর 1 বাই ইনফাইনাইট, ইনফাইনাইট প্লাস 1 মানে ইনফাইনাইট, আর সামথিং বাই ইনফাইনাইট মানে কত 0। তাহলে যখন আর 0, ভিও কী হবে 0 হবে, তো কোথায় আছে দেখো তো, আর 0তে ভি 0, আর 0 ভি 0, আর 0তে ভি 0, এটা একটা আছে আর এটা একটা আছে, মানে এই দুটোর মধ্যে হতে পারে। এখানে দেখো হবে না, আর 0তে ভি এর মান ই আর আর 0তে ভি এর মান ই, তাহলে এই দুটো হবে না শিওর, ঠিক আছে, বুঝতে পারলাম। আর 0তে ভি 0। এবার নেক্সট আর ইনফাইনাইট করো, তাহলে বলো ভি কী হবে, ই বাই 1 প্লাস আর বাই ইনফাইনাইট, বলো সামথিং বাই ইনফাইনাইট মানে কত, সামথিং বাই ইনফাইনাইট মানে 0, তাহলে কত হবে ই হবে, বুঝতে পারলাম তাহলে, ঠিক আছে। তাহলে ইনফাইনাইটে ই হবে, তাহলে অসীমে গিয়ে ই হবে, অসীমে গিয়ে দেখো এই যে বাড়তে বাড়তে অসীমে গিয়ে, এখানে দেখো ই অলরেডি হয়ে গেছে, কিছু ডিস্টেন্স যাওয়ার পরই, মানে কিছু রোধ বৃদ্ধির পরই ই হয়ে গেছে এখানে, আর এখানে কি মিশেনি দেখো, অসীমে গিয়ে মিশবে, তাহলে এটা হবে সঠিক। বুঝতে পারলাম কি পারলাম না, ক্লিয়ার হয়েছে, অসীমে গিয়ে কি 0 হবে, পরিষ্কার। তো এই হচ্ছে উত্তর এটা। নেক্সট পরের চিত্রটা দেখো, চিত্র নয় পরের কোয়েশ্চেন, ডিরেক্ট আমি কোয়েশ্চেন আকারে লিখে দিয়েছি, সেটা কি দেখে নাও। আচ্ছা এই চ্যাপ্টারের ছিল তড়িৎ প্রবাহ ওহমের সূত্র। কি বলছে, মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ ভিডি বনাম তড়িৎ প্রবাহ। আচ্ছা ভিডি সমান কি বলো, আই বাই এন ই এ, তাহলে ভিডির সাথে আই এর লেখচিত্র, ভিডি বাই রেজ আই মানে কি মূলবিন্দুগামী সরলরেখা, তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর, ভিডি আই। বুঝতে পারলাম, ডি ভিডি মানে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ, ড্রিফট ভেলোসিটি, তার জন্য ডি। তাহলে 9টা হয়ে গেল, এটা ছিল 9। চলো 10এরটা করবো। কি বলছে, মুক্ত ইলেকট্রনের বিচলন বেগের সাথে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, ভিডি সমান আই বাই এন ইয়ে, তাহলে এনটা হচ্ছে বিচলন সংখ্যা ঘনত্ব, তাহলে ভিডি বিচলন বেগের সাথে সংখ্যা ঘনত্ব কি 1 বাই মানে কি এ পাশে আসলে গুণ হয়ে যাবে, মানে ধ্রুবক, মানে এক কথায় কি পরাবৃত্ত, যে জিনিসটা বলা হলো, ওকে সামথিং এরকম হয়ে যাবে পরাবৃত্ত, ভিডি এন। বুঝতে পারলাম তাহলে। চলো আরও কয়েকটা লেখচিত্র রেখে দিচ্ছি, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন দেখো তো কি বলছে, একটি ধাতব তারের ক্ষেত্রে দুটি ভিন্ন উষ্ণতা T1 ও T2-তে প্রবাহ আই ও বিভব প্রভেদের লেখচিত্র দেওয়া আছে, এটা কোনটি সঠিক এরকম দেওয়া আছে, একটা অপশন ডি ধরে নাও, কোনটি নয় এটা সামথিং এরকম ধরে নাও। কী হবে বলো, ভাবা যাক ভালো করে একটা বিষয় বলো তো, যেহেতু ধাতব তার, তার মানে কি উষ্ণতা বৃদ্ধিতে রোধ বৃদ্ধি পাবে, ঠিক আছে, আর আমরা জানি রোধ মানে বাধা, তো যত বেশি রোধ কারেন্ট তত কম। বুঝতে পারলাম হ্যাঁ কি না, এই সিকোয়েন্সটা মনে রাখো, উষ্ণতা বৃদ্ধি মানে রোধ বৃদ্ধি, যেহেতু ধাতব তার বলেছে, আর রোধ বৃদ্ধি মানে কারেন্ট কম, তো যার কারেন্ট কম হবে তার উষ্ণতা বেশি হবে। তো যে কোনো একটা নির্দিষ্ট ভোল্টেজ নিয়ে নাও, এই ভোল্টেজে এই যে এটার আছে কারেন্ট, এটা
আর এর ক্ষেত্রে কারেন্ট এটা। তাহলে ভালো করে দেখো, T1 এর ক্ষেত্রে কারেন্ট বেশি, T2 এর ক্ষেত্রে কারেন্ট কম। তাহলে কারেন্ট কম মানে উষ্ণতা বেশি, তাহলে T2 বেশি। তাহলে অপশান সি। বুঝতে পারলাম কি পারলাম না? আর একবার রিপিট করি, উষ্ণতা বেশি রোধ বেশি, ধাতব তার, রোধ বেশি কারেন্ট কম। তো যার কারেন্ট কম একটা পার্টিকুলার ভোল্টেজে তার উষ্ণতা বেশি। বুঝতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। পরের কোয়েশ্চেনটা পড়া যাক। দেখো পরের কোয়েশ্চেনটা নিট 18তে এসেছিল, দেখে নাও কি বলছে। এই যে এই কোয়েশ্চেনটা, আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট এন সংখ্যক, এনটা পরিবর্তনশীল, একই রকম কোষ শ্রেণীতে যুক্ত আছে। ব্যাটারির তড়িৎদ্বার দুটি সরাসরি যুক্ত করলে মানে শর্ট সার্কিট করলে বহির্বর্তনীতে প্রবাহ আই, বহির্বর্তনী প্রবাহ হয় আই। তাহলে আই আর এন এর লেখচিত্র কোনটা? প্রথম আগে একটা বিষয় বলো, ধরে নাও আমি এখানে 3টে ধরলাম যে 3টা এরকম কোষ যুক্ত আছে, ঠিক আছে? প্রত্যেকের তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ স্মল আর, ই আর স্মল আর, ঠিক আছে? বুঝতে পারলাম? তাহলে আমরা এটা জানি যে কারেন্ট মানে কি টোটাল তড়িৎচালক বল বাই টোটাল রোধ, আর ড্যাশ ধরে নিলাম, হ্যাঁ কি না? এবার একটা বিষয় বলো, তড়িৎচালক বল শ্রেণীতে যোগ হয় তাহলে ই প্লাস ই প্লাস ই 3, 3টার ক্ষেত্রে 3, এনটা আছে তাহলে কত হয়ে যাবে এনই। বুঝতে পারলাম? তুল্য রোধ কত হবে? আর প্লাস আর প্লাস আর শ্রেণীতে আছে তাহলে 3R, এন আর, এন এর জন্য এন আর, তাহলে ই বাই কত হয়ে গেল আর। এখানে এন বলে কোনো কিছু আছে? এন বলে কোনো কিছু আছে? কোনো কিছুই নেই। যেহেতু কোনো কিছুই নেই তার মানে আইটা এনের ওপর নির্ভরই করছে না, তাহলে আয়ের মান ফিক্স থাকবে, চেঞ্জ হবে না। তাহলে এখানে দেখো এন এর ওপর নির্ভর করছে না কে? আই। তাহলে আই সমান কী হবে? ধ্রুবক। তাহলে আইটা ধ্রুবক হবে। ধ্রুবক মানে একটা নির্দিষ্ট মান, সি। দেখো একটা নির্দিষ্ট মান এনের ওপর নির্ভর করছে না। বুঝতে পারলাম? পরের কোয়েশ্চেন দেখো, শর্ট সার্কিট করা মানে তার দিয়ে যুক্ত করে দাও, এদেরকে যুক্ত করে দাও, এই হচ্ছে বিষয়। ওকে, নেক্সট পরের কোন চ্যাপ্টার চলে এলাম? দেখো তড়িৎ চুম্বকত্ব চলে এলাম। তড়িৎ চুম্বকত্বে কী বলছে? একটি দীর্ঘ ঋজু পরিবাহের জন্য সৃষ্ট চুম্বক ক্ষেত্র বি এর সঙ্গে দূরত্ব লেখচিত্র। চলো আঁকা যাক। অপশান দেয়নি, নিজেরাই আঁকবো। বলো, একটা দীর্ঘ তারে কারেন্ট আই যাচ্ছে আর দূরত্বে চুম্বক ক্ষেত্র, দীর্ঘ মানে অসীম ভাববা। ওকে, তাহলে বলো চুম্বক ক্ষেত্রের ফর্মুলা কি? মিউ নট আই বাই 2 পাই আর, আর দূরত্বে। তাহলে বি আর আর পরস্পরের কি? ব্যস্তানুপাতিক। তো এর তো লেখচিত্র আমরা জানি, এটা আর এটা বি, কী হবে বলো? পরাবৃত্ত। ঠিক আছে, বুঝতে পারলাম? পরের চিত্রটা দেখো, 13 হয়ে গেল, 14টা দেখো, এটা 13টা গেল, এটা 13টা, 14টা কী বলছে দেখে না। 14 কোয়েশ্চেনটা ট্রাই করি। 14টা বলছে দেখো, সুষম চৌম্বক ক্ষেত্রে আয়তকার কুণ্ডলীর ওপর ক্রিয়াশীল টর্ক বনাম কোণ থিটাই লেখচিত্র অপশান দেওয়া আছে। আচ্ছা বলো, টাউ সমান কী ছিল বলো? আই এ বি সাইন থিটা, এক পাকের জন্য, এন পাকের জন্য এন আই এ বি সাইন থিটা। তাহলে টাউ আর সাইন থিটা পরস্পরের কি দেখে নাও? সমানুপাতিক, হ্যাঁ কি না? মানে কি থিটা যেমন যেমন চেঞ্জ হবে সাইন থিটা তেমন তেমন চেঞ্জ হবে, মানে টাউ তেমন তেমন চেঞ্জ হবে। তাহলে টাউটা পুরোপুরি সাইন থিটার সাথে পরিবর্তনশীল হবে। তো সাইন থিটার গ্রাফ কেমন হয় আমাদের জানা আছে, এইরকম, হ্যাঁ কি না? এটা কত ডিগ্রি? 180 ডিগ্রিতে 0, 90তে ম্যাক্সিমাম, আবার 360 আবার কী হয়ে যায় 0, এটা 270 -1, হ্যাঁ কি না? তো আমাদের এই হচ্ছে লেখচিত্র। তাহলে বলো তো এখানে 0 থেকে 90 বলেছে, 180, 0 থেকে 180, তাহলে এটা হবে, দেখে নাও অপশান এ। বুঝতে পারলাম? 90তে ম্যাক্সিমাম, আবার 180তে আবার 0, আর 0তে তো 0ই ছিল, তাহলে এই হচ্ছে লেখচিত্র। সাইন থিটা যেটা লেখচিত্র সেটাই, 0 থেকে শুধু 180। বুঝতে পারলাম? পরের লেখচিত্রে চলে আসছে, আগে এই পর্যন্ত দেখে নাও। নেক্সট চিত্র দেখো কি বলছে। আর ব্যাসার্ধের একটি মোটা কেবলের মধ্যে আই প্রবাহ যাচ্ছে যা প্রস্থচ্ছেদের মধ্যে সমভাবে বণ্টিত। কেবলের অক্ষ থেকে দূরত্বের সাথে চুম্বক ক্ষেত্র পরিবর্তনের লেখচিত্র অপশান দেওয়া আছে। ঠিক আছে, নিট 21-এর কোয়েশ্চেন। বলো কী হবে? চিত্রটা কি আগে বলে দিই। একটা কেবল আছে, কেবল মানে কি সিম্পলি একটা তার নয়, মোটা তার, এরকম ভাবো। ঠিক আছে, এরকম অনেকগুলো তার আছে, এরকম ভাবো। ঠিক আছে, কেবল মানে অনেকগুলো তার আছে, এরকম ভাবো, মোটা। ওকে, প্রবাহ যাচ্ছে। তো ভালো করে দেখো, একদম কেন্দ্র থেকে যত দূরে যাবা দেখো তো ক্ষেত্রফলটা তত কী হচ্ছে? তারের বৃদ্ধি পাচ্ছে। যখন ব্যাসার্ধ হবে, এই যে ব্যাসার্ধ এটা আর, তখন ম্যাক্সিমাম। বুঝতে পারছি কি বলতে চাইছি? দেখো একদম কেন্দ্রে একটা লাইন ভাবো, এটা অক্ষ থেকে যত দূরে যাবা এই ক্ষেত্রফলটা কী হচ্ছে? যত দূরে যাবা ক্ষেত্রফলটা তত কী হচ্ছে? বাড়ছে। তো যত ক্ষেত্রফল বাড়ছে মানে কারেন্টের পরিমাণ বেশি, মানে কারেন্ট বাড়বে। তার মানে অক্ষ থেকে ব্যাসার্ধ পর্যন্ত কারেন্ট বাড়বে। যেই ব্যাসার্ধের বাইরে চলে গেলা, তারের বাইরে, কেবলের বাইরে, আবার কি দূরত্ব বৃদ্ধি পাচ্ছে তার থেকে, এবার এটা অসীম তারের মতো বিহেভ করবে, তাহলে আবার কমবে। তাহলে অপশান ডি। মানে এটা কার মতো হলো বলো তো? ক্লাস
11 মনে করার চেষ্টা করো। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সাথে অভিকর্ষজ ত্বরণ মনে আছে, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বৃদ্ধি পাবে আবার হ্রাস পাবে, ওই হচ্ছে চিত্র। তো এইভাবে মনে রাখিও, তাহলেই হবে। যত দূরে যাচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি, কারেন্টের পরিমাণ বেশি, চুম্বক ক্ষেত্র বেশি, ম্যাক্সিমাম আবার কমবে। হয়েছে? নেক্সট পরের চিত্রটা কি বলছে দেখো, বুঝতে পারলাম তাহলে। পরের চিত্র কি বলছে, বলছে বৃত্তাকার তড়িৎবাহী লুপের কেন্দ্র থেকে অক্ষ বরাবর দূরত্বের সাথে চুম্বক ক্ষেত্র, এই যে মনে আছে, এর মধ্যে মনে করো ব্যাসার্ধ আর, ওকে, কারেন্ট আই যাচ্ছে। তো এই যে অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্র কত হয়, এ তো ফর্মুলা আমরা জানি যে অক্ষের কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র এক্স দূরত্বে, ফর্মুলা আমাদের জানা আছে। বি সমান কী বলো, এই ফর্মুলা আমাদের জানা আছে, মিউ নট আই বাই 2 আর স্কোয়ার বাই কত আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2, এই তো ফর্মুলা আমাদের জানাই আছে। হয়েছে? তো যেমন দূরত্ব বৃদ্ধি পাবে, যেমন বৃদ্ধি পাবে বি কমবে। তার মানে কি, অক্ষের ডান পাশে যাও তবুও বৃদ্ধি পাচ্ছে, বাম পাশে যাও তবুও বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি, কেন্দ্রে ম্যাক্সিমাম, যত দূরে যাওয়া কমবে, তাহলে কেন্দ্রে ম্যাক্সিমাম, ডান পাশে কমবে, বাম পাশেও কমবে, তাহলে এটা হবে সঠিক। বুঝতে পারলাম? নেক্সট পরের কোয়েশ্চেনটা কী বলছে দেখো, পরের কোয়েশ্চেনটা ট্রাই করি কি বলা হচ্ছে, দেখে নাও। তড়িৎচুম্বক আবেশ থেকে একটি কুণ্ডলীর মধ্যে প্রবাহ মাত্রা আই ও সময়ের লেখচিত্র দেওয়া আছে, এটা ঠিক আছে। আবিষ্ট তড়িৎচালক বলে লেখচিত্র কোনটা হবে? আচ্ছা বলো, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল ই সমান কী হয়, -L/dI/dt, যেহেতু কারেন্টের সাথে বলেছে, ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পারলাম হ্যাঁ কিনা? এবার একটা বিষয় বলো, যে আইটি লেখচিত্র, তো লেখচিত্রের নতি মানে কি জানি, dy/dx, নতি মানে কি dy/dx, হ্যাঁ কি না, মানে ট্যান থিটা, যা বলবে বলো একই জিনিস। তাহলে ভালো করে দেখো, dy/dx, ওয়াইয়ের জায়গায় কি আছে আই, আর টাইমের জায়গায় কি আছে টি, তাহলে dy/dt এটা কাকে বোঝাচ্ছে, এটা আইটি লেখচিত্রের নতিকে বোঝাচ্ছে। বুঝতে পারলাম হ্যাঁ কিনা? আর নতি মানে কি বলো, ট্যান থিটা, আমাদের জানা আছে। ওকে, এবার ভালো করে দেখো, এখানে থিটার মান কি আছে, ফিক্সড। নতি তো দেখো সরল রেখা মানে থিটা ফিক্সড, তাহলে এই ক্ষেত্রে কি ফার্স্ট হাফ, দেখো ফার্স্ট হাফ, এখানে ট্যান থিটা কি বলো, থিটা কি এখানে <90, তো <90 মানে কি, ট্যান থিটা কী হবে, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, মানে প্রথমে নতি পজিটিভ ছিল। নেক্সট পরের কেসে দেখো, থিটা <90, দেখো এই লেখচিত্রের এটা থিটা, হ্যাঁ কি না, সবসময় থিটা কোনটা নিতে হয় নতির ক্ষেত্রে, এক্স অক্ষ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা থিটা, তো এটা 90 থেকে কি বেশি, তো 90 থেকে বেশি মানে নতি ট্যান থিটা কী হয় বলো, নেগেটিভ। এটা বুঝতে পারলাম হ্যাঁ কি না? হয়েছে? তার মানে এই লেখচিত্রের প্রথমে নতি পজিটিভ 0 থেকে t/2, আর t/2 থেকে t হচ্ছে নতি নেগেটিভ। হয়েছে? এবার ভালো করে দেখো, এটা তো নতি, তো এবার ভালো করে বোঝার চেষ্টা করো, অলরেডি মাইনাস আছে, তো প্রথম ক্ষেত্রে প্লাস, তাহলে কি প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, তাহলে ফার্স্ট হাফের ক্ষেত্রে ইটা মাইনাস হবে, আর সেকেন্ড হাফের ক্ষেত্রে মানে এখান থেকে এখান dy/dt কি নেগেটিভ, নতি নেগেটিভ, তো নেগেটিভ, এটা নেগেটিভ, তো নেগেটিভ নেগেটিভ কী হয়ে যাবে, পজিটিভ। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে নেগেটিভ হবে, প্রথম ক্ষেত্রে নেগেটিভ, আর পরের ক্ষেত্রে কি পজিটিভ, অপশন ডি। বুঝতে পারলাম? আর একটা নির্দিষ্ট ভ্যালু পাবো, ফিক্সড ভ্যালু, dy/dt কি নতিকে বোঝাচ্ছে, নতি এখানে কি ট্যান থিটা, থিটা ফিক্সড, ট্যান থিটা ফিক্সড, তাহলে একটা ফিক্সড ভ্যালু পাবো, দেখো এটা ফিক্সড ভ্যালু ইএমএফ। বুঝতে পারলাম? নেগেটিভ কেন বুঝতে পারলাম, কারণ ফার্স্টে পজিটিভ, এটা পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, সেকেন্ডে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ। ঠিক আছে, এল এর একটা নির্দিষ্ট মান আছে, dy/dt একটা নির্দিষ্ট মান, তাহলে আমরা ই এর একটা নির্দিষ্ট মান পাবো, একবার নেগেটিভ নির্দিষ্ট মান, একবার পজিটিভ। এই হচ্ছে লেখচিত্র। আচ্ছা, তড়িৎচুম্বক আবেশ থেকে আর একটা লেখচিত্র আমি বলার চেষ্টা করি, একটু এটা বলার চেষ্টা করো, দেখি কি হবে, বলো দেখি, মেটা এটা, ওকে। আচ্ছা, ধরে নাও এই চিত্রটা তোমরা জানো, যে একটা কুণ্ডলী আছে, একটা ক্ষুদ্র চুম্বককে, ক্ষুদ্র কিন্তু এনএস যা ধরবা ধরো, নিচে ফেলে দেওয়া হলো। নিচে ফেলে দেওয়া মানে কি, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, 0, এরকম ভাষায় বলে দেবে যে নিচে ফেলে দেওয়া হলো। তো এই যে চুম্বকের যে গতি, বেগ, চুম্বকের বেগের সাথে সময় দেয় তো নাকি, হ্যাঁ না, ভি এর সাথে কার যেন, হ্যাঁ সময় লেখচিত্র কোনটা হতে পারে, এরকম একটা অপশান, এটা WBJEE 23-এর কোয়েশ্চেন। দেখো আমি অপশান দিয়ে দিচ্ছি, সামথিং এরকম, এটা একটা দেওয়া আছে, তারপরে আচ্ছা নিচে আঁকি কারণ এখানে বোঝাতে হবে,
এটা একটা দেওয়া আছে, আর দেওয়া আছে সামথিং এরকম বেগের সাথে সময়ের, আর দেওয়া আছে সামথিং এরকম, ঠিক আছে, বেগের সাথে সময়ের, আর দেওয়া আছে সামথিং এরকম। মানে কোনটা সব থেকে অ্যাকিউরেট, এটা হচ্ছে কোয়েশ্চেন। আর একবার কোয়েশ্চেন বলছি, একটা ক্ষুদ্র দণ্ড চুম্বক, এটা কার কোয়েশ্চেন? এটা WBJE 2023-এর কোয়েশ্চেন। দেখো বোঝার চেষ্টা করো। একটা ক্ষুদ্র দণ্ড চুম্বকে একটা কুণ্ডলী বরাবর আমরা ওপর থেকে ফেলে দিচ্ছি, হয়েছে? তাহলে এই যে চুম্বকটা যে নিচে পড়বে, তো এর মধ্যে দিয়ে যাবে, তো এর বেগের সময়ের সাথে বেগের লেখচিত্র মোটামুটি কোনটা হতে পারে। চলো আগের জিনিসটা বুঝি। একটা বস্তুকে ছেড়ে দিচ্ছি, প্রাথমিক বেগ 0, তাহলে প্রথমে তো বেগ 0 ছিল, তাহলে কোথায় প্রথমে 0 নেই? এখানেও 0 আছে, এখানেও 0, এখানে 0 নেই, মানে এটা হবে না। দেখো এর প্রাথমিক বেগ কত, কিছু একটা ভ্যালু আছে, তাহলে এটা তো হবে না, এটা বাদ। নেক্সট বলো, একটা ক্ষুদ্র দণ্ড চুম্বকে ছেড়ে দিলাম, তাহলে নিচে কার জন্য পড়বে? অভিকর্ষ ত্বরণ নিয়ে পড়তে শুরু করবে, হ্যাঁ কি না? কিন্তু যেই চুম্বকের কাছাকাছি, কার কুণ্ডলীর কাছাকাছি আসবে, কি ঘটবে ভাবো? যেহেতু কুণ্ডলীর কাছে আসছে, তো এর চারপাশে চৌম্বক ক্ষেত্র আছে, তো যেহেতু কাছে আসছে এর সঙ্গে চৌম্বক ক্ষেত্রর পরিবর্তন ঘটবে। ফাই সমান BA cos θ মনে করার চেষ্টা করো, হ্যাঁ কি না? তো চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন মানে কি? বৃদ্ধি পাবে, কাছে আসলে বৃদ্ধি পাবে চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র পরিবর্তন মানে ফাই পরিবর্তন, আর ফাই পরিবর্তন মানে আমরা জানি তড়িৎচালক বল আবিষ্ট হবে, মানে প্রবাহ সৃষ্টি হবে। আর লেঞ্জের সূত্র অনুসারে কী করবে? যে কারণে সৃষ্টি তাকে বাধা দেবে, তাহলে একে নিচে পড়তে দেবে না। তো বাধা দেওয়ার মানে কি? বেগ কিছুটা কমে যাবে, তার মানে এর কাছাকাছি অবস্থায় যখন ওপর থেকে নিচে পড়ছে তাহলে ভেলোসিটি কমবে। তাহলে প্রথমে কী ছিল দেখো, এখান থেকে এই পর্যন্ত আমি ড্র করে এঁকে দিচ্ছি, এখানে ভেলোসিটি বাড়ছিল, এখান থেকে এখানে যখন ফেললাম বাড়ছে, যেই কাছাকাছি চলে আসবে এবার ভেলোসিটি কমবে। এই যে ভেলোসিটি কী হচ্ছে? হ্রাস পাচ্ছে, হ্রাস। এখানে ভেলোসিটি কী হচ্ছিল? বাড়ছিল এখান থেকে এখান, ঠিক আছে? আবার এই যখন কাছাকাছি চলে আসবে এই কুণ্ডলীটা, তখন ভেলোসিটি কী হবে? কমবে, ঠিক আছে? তাহলে ভেলোসিটি কমবে কিছুক্ষণ পর। তাহলে ভেলোসিটি বাড়তে বাড়তে এখানে সমান হয়ে গেছে, এখানে ভেলোসিটি বাড়তে বাড়তে কমেছে, ভেলোসিটি বাড়তে বাড়তে কমেছে। এবার চলো দেখা যাক কোনটা হবে। যে একে ক্রস করলো, এর যতক্ষণ আবার দূরে যাবে তাহলে আবার চৌম্বক ক্ষেত্র হ্রাস পাবে, হ্রাস পাক বা বৃদ্ধি পাক, পরিবর্তন তো হবে না, আবার তড়িৎচালক বল আবিষ্ট থাকবেই। কি পর্যন্ত? এর কাছাকাছি যতক্ষণ থাকছে তত পরিবর্তনটা ভালো হবে। তাহলে যখন ক্রস করবে আবার জি নিয়ে পড়তে শুরু করবে না কিন্তু, কারণ এর কাছাকাছি আছে, আবিষ্ট তড়িৎ প্রবাহ আবার একে নিচে পড়তে বাধা দেবে, মানে এখানেও বেগের মান কি থাকবে? কমই থাকবে, এর কাছাকাছিতে বেগের মান কমই থাকবে। যেই দূরে চলে যাবে মানে এর ওপরের কোনো যখন প্রভাব থাকবে না, যেমন এখানে ছিল অনেক উঁচুতে ছিল, এরও কোনো প্রভাব ছিল না বললেই চলে, তখন বেগ বাড়ছিল, আবার কি হতে শুরু করবে? আবার বেগ বাড়তে শুরু করবে। তাহলে কমবে একমাত্র কোনটা? এই জায়গাখানটা কাছাকাছিতে বেগটা কমবে। দেখো বেগ বাড়বে, ধীরে ধীরে বেগ কমবে কমবে কমবে, আবার বাড়তে শুরু করবে। তার মানে কি? বাড়ছে, কমতে 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 আবার বাড়ছে, তাহলে এটা সঠিক হবে। এগুলো হবে না, কারণ বলছে বেগ বাড়ছে কমতে কমতে 0, শূন্য হবে না, বেগ কেন শূন্য হবে? আরও বেগ বাড়বে নিচে। এখানে কি বেগ বলছে বাড়তে বাড়তে একসময় একদম কনস্ট্যান্ট হয়ে যাবে, না কনস্ট্যান্ট হবে না। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে চিত্র, বুঝতে পারলে? আচ্ছা দেখে নাও। এবার যে বিষয়টা তোমাদের বলছিলাম সেটা কি, যে কিভাবে পড়বো যাতে 35-এর মধ্যে 35 পাওয়া যায়। ওকে, আমি একদম শর্টে বলে দিচ্ছি, বিষয়গুলো মনে রাখিও, মেন বিষয়গুলো বলে দিই। প্রথমত ক্লাস 12-এর কমপ্লিট সিলেবাস এই চ্যানেলে দেওয়া আছে, কমপ্লিট সিলেবাস এই চ্যানেলে পেয়ে যাবা, মানে 3rd সেম প্লাস 4th সেমের কমপ্লিট সিলেবাস পেয়ে যাবা। তো 3rd সেম শেষ হলে 4th সেম শুরু করে দিতে পারো। এখন আমরা 3rd সেমের কথা বলি। আচ্ছা, চ্যাপ্টারগুলো 2 রকমভাবে দেওয়া আছে, একটা 1 শট ভিডিও আকারে, 1 শট ভিডিও, একটা ভিডিওতে পুরো চ্যাপ্টার কমপ্লিট করে দেওয়া হয়েছে। এটা কোথায় পেয়ে যাবা? এটা ক্লাস 12 1 শট ভিডিও এই প্লেলিস্টে পেয়ে যাবা। সব প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, বা চ্যানেলের প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো, যেটা সুবিধা। ক্লাস 12 1 শট ভিডিও থেকে যে কোনো চ্যাপ্টারের আগে 1 শট দেখো, প্রথম কাজ এটা, কারণ সেখানে একটা ভিডিওতেই সমস্ত থিওরি কনসেপ্ট নিউমেরিক্যালস করে দেওয়া হয়েছে। প্রথম 1 শট দেখে নিলাম, হয়ে গেল। 2 নম্বর আর এক রকমভাবে চ্যাপ্টারগুলো দেওয়া আছে, ডিটেলসে দেওয়া আছে, মানে কি লেকচার ওয়াইজ দেওয়া আছে,
ঠিক আছে। ওয়ান শর্ট ভিডিও মেবি কয়েকটা চ্যাপ্টারে নেই, 2-3টে চ্যাপ্টার এরকম আছে, টোটাল কথা বলছি ক্লাস 12-এর কয়েকটা চ্যাপ্টারে ওয়ান শট পাবে না, তাহলে সেগুলো কী করবো, সেগুলো ডিটেলস ভিডিও থেকে দেখে নেবো। আর যেগুলো ওয়ান শটে আছে সেগুলোকে ডিটেলস ভিডিও দেখবো। তার কারণটা কি, ডিটেলস ভিডিও যেগুলো লেকচার ওয়াইজ আছে এগুলো পুরো সবগুলো চ্যাপ্টারই দেওয়া আছে। ওয়ান শটের হয়তো কয়েকটা ভিডিও পাবে না, 2-3টে, সেগুলো ইন ফিউচার দিয়ে দেওয়া হবে, বাট ডিটেলস ভিডিও যেগুলো লেকচার ওয়াইজ আছে সেগুলো সবই পাবা। ক্লাস 12-এর যতগুলো চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারই ডিটেলস ভিডিও পেয়ে যাবে। তো ডিটেলস ভিডিও হচ্ছে যত সম্ভব সহজ ভাষায় বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড লাইনকে এক্সপ্লেন করা হয়েছে। তো এটা পড়া মানে তোমার ফিজিক্সের প্রতি যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমি বলবো এটা দেখো, যদি ভয় থাকে তবু আমি এটা দেখতে বলবো। কখন, ওয়ান শট দেখার পরে কিন্তু বলছি, ঠিক আছে। ওয়ান শট দেখলে এক্সামের জন্য প্রিপেয়ার হয়ে গেলে, এটা হচ্ছে তোমার নলেজের ডেপথ বাড়ানোর জন্য, প্লাস ফিজিক্সের ভয় কাটানোর জন্য, প্লাস ইন্টারেস্ট নিয়ে আসার জন্য। তো এটা আমি রেকমেন্ড করব, ঠিক আছে। তারপরে এটা দেখে নিও, যেহেতু এখন এক্সাম টাইম, যদি এক্সাম খুব কাছাকাছি হয় তাহলে এই ভিডিও এখন দেখবো না, কখন দেখবো, আবার সে পরে যখন সময় পাবো, যারা নিট যেই ভবিষ্যতে নিয়ে পড়বে ভাবছো তারা অবশ্যই এই ভিডিওগুলো অবশ্যই একবার চেক আউট করে নেবে। ওকে, তাহলে 2 রকমভাবে দেওয়া আছে, যেগুলো অনশটে পাবে না অবশ্যই ডিটেলস থেকে দেখিও, আর যেগুলো অনশটে পাবে সেগুলোও ডিটেলস থেকে দেখতে পারো, যদি ফিজিক্সের প্রতি ভয় প্লাস ইন্টারেস্ট দুটোই থাকে, 2 ক্ষেত্রেই দেখিও। 3 নম্বর, এক্সামের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যদি বলো প্লেলিস্ট, তার মধ্যে এটা একটা, থার্ড সেম এমসিকিউ। এখানে এমসিকিউগুলো যতগুলো চ্যাপ্টার আছে থার্ড সেমিস্টারে সবগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো করে নাও, আমি শেষে বলেও দেবো সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা। থার্ড সেম শর্টস, এটা তোমার রিভিশনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এখানে শর্টসের আকারে, শর্টস, ঠিক আছে, শর্টস ভিডিওর আকারে কী করা হয়েছে, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এক্সপ্লেন করা হয়েছে, সলভ করা হয়েছে। তো তুমি থার্ড সেম শর্টসে চলে যাও, সেই শর্টসগুলোকে স্ক্রল করো, যটা শর্টস স্ক্রল করবে ততগুলো তোমার রিভিশন হতে থাকবে। তো এটা রিভিশনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, রিভিশন করার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটাও বলি, কারণ লং ভিডিও দেখার জন্য একটা অ্যাটেনশন দরকার, চুপচাপ বসে কি করতে হয়, ক্লাসটা করতে হয়। কিন্তু থার্ড সেম কোনো ব্যাপার নেই, হেঁটে বেড়াচ্ছ, বসে আছো, শুয়ে আছো, যে কোনো সময় তুমি এটা রিভিশনের জন্য ইউজ করতে পারো, প্রচুর হেল্পফুল। 5 নম্বর, দেখো ম্যাথস করার জন্য কি প্রয়োজন, ফর্মুলা। তো ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা একটা প্লেলিস্টেই তুমি সব পেয়ে যাবা। এই প্লেলিস্টটাতে এখানে একটাই ভিডিও আছে, ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা একটাই ভিডিও। এখানে ক্লাস 12-এর যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলা লেখা আছে চ্যাপ্টার ওয়াইজ। তো তোমার কাজ হচ্ছে সেই ফর্মুলাগুলোকে নিজে খাতায় লিখে নেওয়া, যে কোনো সময় তুমি কি করতে পারবে, সেই খাতাটা রিভিশন করতে পারো, বা যেখানে পড়তে বসো তার সামনে ফর্মুলাগুলো রেখে দাও। তো যে আমরা যেটা করি, পড়তে বসে সামনে জায়গাটাতে দেয়াল বা যাই থাকে সেখানে আমরা বিভিন্ন রকম ফর্মুলা চার্ট সব রাখি, তো সেখানে রেখে দিতে পারো। তো সবসময় চোখের সামনে থাকবে, ফর্মুলা সবসময় মাথায় থাকবে, ম্যাথস করতে কোনো সমস্যা হবে না। বা যখন নিউমেরিক্যালস করতে বসবে, নোটস খাতা বা বই এত বারবার খুলতে হবে না, সেই এখান থেকে লিখে নিলে এখান থেকে দেখে নিতে পারো। তো যেহেতু 12-এর ফর্মুলা আছে, তুমি চাইলে থার্ড সেমেরটা এখন লিখতে পারো, ফোর্থ সেমেরটা পরের, বা পুরোটাই লিখতে পারো, যেটা সুবিধে। 6 নম্বর, এখানে প্রিভিয়াস ইয়ার্স সলিউশনে করানো আছে, প্রিভিয়াস ইয়ার্স সলিউশন করানো আছে, 2015 থেকে 2023 পর্যন্ত করানো আছে, ঠিক আছে। এবার অবশ্যই আগে তো কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা ছিল, ক্লাস 12-এর কমপ্লিট হতো, প্লাস এরকম এমসিকিউ ছিল না শুধুমাত্র। তো এগুলো থেকে কী হেল্প নিতে পারো, যাই হোক কোয়েশ্চেন তো ওগুলোকেই এমসিকিউ ফর্মে দেওয়া হয়েছে, নতুন তো কোনো কিছুই নয়, শুধু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। তো তুমি যেটা করতে পারো, এগুলো থেকেও কী হেল্প নিতে পারো, সেটা হচ্ছে তুমি যদি দেখতে চাও যে আগে কেমন কোয়েশ্চেন আসতো, যদি দেখতে চাও তাহলে আমি যেটা বলবো এগুলো থেকে করতে পারো। লং ভিডিও দেখার দরকার নেই, যেগুলো প্রুফগুলো করার প্রয়োজন নেই, যেগুলো ফোর্থ সেমিস্টারের মনে হচ্ছে থার্ড সেমিস্টার কোয়েশ্চেন নয়, স্কিপ করে যাও। সো থার্ড সেমিস্টারের শর্ট কোয়েশ্চেন প্লাস নিউমেরিক্যালস প্লাস এমসিকিউ, 14টা এমসিকিউ থাকতো প্লাস শর্ট, এগুলো দেখে নিতে পারো। এগুলো থেকে কোয়েশ্চেন খোঁজার প্রয়োজন নেই, তার কারণটা কি, কোয়েশ্চেন ভিডিওতে লেখা আছে, উত্তর লেখা আছে, ঠিক আছে। এবার বলি, যদি এক্সাম খুবই কাছাকাছি চলে এসছে তাহলে তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন, যেহেতু সময় নেই, তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেলিস্ট এই 3টে, সব থেকে গুরুত্বপূর্ণ এই 3টে প্লেলিস্ট সব থেকে গুরুত্বপূর্ণ। এটা তো একটা ভিডিওতে হয়ে গেল, বাদবাকি এই দুটো। এখানে সমস্ত এমসিকিউ পেয়ে গেলে, এখানে রিভিশনের জন্য পেয়ে গেলে, এখানে ফর্মুলা পেয়ে গেলে। এটা কখন, যদি এক্সাম খুবই কাছে চলে আসে, যার পড়ার সময় নেই, অতি অল্প সময়, নতুন করে কোনো কিছু পড়া যাবে না, তাহলে এই 3টেই তোমার শেষ সম্বল বলতে পারো। ওকে,
এই ছিল বিষয়, সমস্ত কিছু বলে দিলাম কি করতে হবে না হবে। এবার ভালো করে পড়তে থাকো, আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। এই ছিল সমস্ত বিষয়। ওকে, তো আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। আর সবাইকে থার্ড সেমিস্টারের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।